কল্পনা করুন তো কক্সবাজারের তীরে থাইল্যান্ড বা মালদ্বীপের মতো ভিলা, লাক্সারি থাকবে ১৬ আনা, কিন্তু দাম থাকবে মধ্যবিত্তের নাগালে। বাংলাদেশের আবাসন সংকটে প্রাইভেট সেক্টরের অবদান অনস্বীকার্য, আর সেই ধারায় এবার নতুন দিগন্ত উন্মোচন করছে ইউনিভার্স গ্রুপ। আজ আমাদের পর্বের গেস্ট মোবারক হোসেন রানা, চিফ মার্কেটিং অফিসার, ইউনিভার্স গ্রুপ। লেটস টক অ্যাবাউট দ্য পসিবিলিটিস। মালয়েশিয়ার বালির ওই ফিল্ডটাতে লাইফটা আপনারা যাতে এখানে পান উইথিন রিজনেবল প্রাইসে। প্রত্যেকটা অর্গানাইজেশনের এমপ্লয়িরা কিন্তু হচ্ছে আপনার নিউক্লিয়াস। আমার আসলে এর জন্যই কোশ্চেনটা করা আপনাকে ভাই। আই আন্ডারস্ট্যান্ড। মানুষ মনে করেন সেটাকেই মানে যেটাকে চেনে। বাংলাদেশের একমাত্র বেসরকারি খাতে রিয়েল এস্টেটটা যা কোটি মানুষের আবাসনের সমস্যা আমরা মিটিয়েছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি জিটিভির নিয়মিত আয়োজন যমুনা লাইফ ইন্স্যুরেন্স প্রেজেন্স কর্পোরেট ওয়ার্ল্ডে। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ইউনিভার্স গ্রুপের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ মোবারক হোসেন রানা। ভাইয়া কেমন আছেন? তা ভাইয়া ভালো আছেন? জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জিটিভিকে সময় দেওয়ার জন্য, এই কর্পোরেট ওয়ার্ল্ডে অনুষ্ঠানে আসার জন্য। আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আপনাদেরকে, জিটিভি কর্তৃপক্ষ এবং কর্পোরেট ওয়ার্ল্ডের সাথে যারা সম্পৃক্ত আছেন আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। মানে শুরুতেই জানতে চাই, মানে কর্পোরেট ওয়ার্ল্ডে তো আসলে প্রথমে আসা হয়নি। সো আপনার শৈশব, কৈশোর, বেড়ে ওঠা সম্বন্ধে একটু জানতে চাই। বেসিক্যালি আসলে আমার জন্মস্থান গাজীপুরে। বাবা চাকরিজীবী ছিলেন, সরকারি চাকরিজীবী। তো বাবার চাকরির সুবাদে আমাকে গাজীপুরে বিভিন্ন যে মফস্বল অঞ্চলগুলোতে আমাকে থাকতে হয়েছে আর কি বেসিক্যালি। তো আমার মূলত বর্মি, শ্রীপুর এই অঞ্চলে আমার শৈশব এবং মনে করেন কৈশোরটা কেটেছে। আমার স্কুলিংটা ছিল গাজীপুরে, গাজীপুরে রানী বিলাসমণি সরকারি প্রাথমিক বিদ্যালয় একটা থেকে। দেন আমি আমার কলেজ জীবনটা ওখানকার লোকাল একটা কলেজে, আমরা ওখান থেকে সায়েন্সের থেকে আমি করি। দেন আমি একটু দেশের বাইরে চলে যাই। আলিগড় মুসলিম ইউনিভার্সিটি থেকে আমি তখন ইকোনমিক্সের উপরে এমবিএ করি। দেন আবার সার্টেন পিরিয়ড পর আবার একটু বাংলাদেশে ব্যাক করি। যদিও আমার বাইরে যাওয়ার একটা ইচ্ছা ছিল, বাট যে কোনো কারণে হয়নি। আমি বাংলাদেশ থেকে তখন আমার এমবিএটা কমপ্লিট করি। তারপর একটা চাকরি ক্ষেত্রে আর কি। ব্যক্তিগত জীবনের পাশাপাশি এখন আপনি কর্মজীবনের যে পরিমণ্ডলটা শুরু করেছেন, মানে সেইটার পার্থক্যটা আসলে কি মনে হয় আপনার কাছে? আসলে এটা হচ্ছে যে অনেকটা আপনার এই ঠিক পরীক্ষার আগের প্রিপারেশন এবং পরিবাহের বসার প্রিপারেশন এক্সাক্টলি জি মূলত আর কি। কারণ জীবনে আসলে আমরা তো আসলে আমাদের জীবনকে সাজানোর জন্য অনেক কিছুই করি। তো সেই জিনিসগুলাকে যখন বাস্তব জীবনে রূপ দিতে যাই, তখন বিভিন্ন অনুকূলতা, প্রতিকূলতা সবকিছুর সামনে থেকেই এবং সেগুলোকে ডিঙিয়ে আমাদেরকে আসলে সামনে এগোতে হয়। জি। তো আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এ পর্যন্ত যেভাবে আছি, যে অবস্থায় আছি, শুকর আলহামদুলিল্লাহ। বর্তমানে তো আপনি ইউনিভার্সাল গ্রুপের চিফ মার্কেটিং অফিসার হিসেবে আছেন। তো এই গ্রুপের আসলে ভবিষ্যৎ পরিকল্পনা এবং আ সম্বন্ধে যদি আমাদের বলেন। ইউনিভার্স গ্রুপ আসলে আমাদের অফিসটা হচ্ছে ধানমন্ডিতে। আমাদের ধানমন্ডি এখানে আমাদের ৩ টে অফিস। আমি মূলত হেড অফিসটাতে বসি। এটা অর্কিড প্লাজাতে আপনার। এছাড়া আমাদের আরো ২ টা অফিস আছে। ধানমন্ডি ২৭ এই আপনার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলটার পাশে একটা আমাদের কর্পোরেট অফিস। এছাড়া মোহাম্মদপুরে আমাদের একটা অফিস আছে আরকি। আর ব্যবসার গণ্ডির কথা যদি বলতে হয়, মূলত আমরা আসলে মানুষ আমাদেরকে চেনে রিয়েল এস্টেট অর্গানাইজেশন হিসেবে। আমাদের মূলত আপনার ২ টা ল্যান্ড প্রজেক্ট নিয়ে আমরা কাজ করছি। একটা মোহাম্মদপুর বসিলাতে, যেটা ড্রিম স্কয়ার মডেল টাউন হিসেবে, একটা কেরানীগঞ্জের একদম ইম্পোর্টেন্ট একটা হাবে উই আর সিচুয়েটেড। দেন আমাদের আরেকটা প্রজেক্ট হচ্ছে আমিনবাজার এবং মোহাম্মদপুর থেকে খুব কাছেই মেট্রো রেল 5 এর একদম সন্নিকটে, সেটা হচ্ছে মায়াকুঞ্জ মডেল টাউন। এটা অত্যন্ত একটা প্রাইম লোকেশনে। এটাতে অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাদের ২ টা রিসোর্ট রয়েছে। একটা মায়াকুঞ্জ ইকো রিসোর্ট, যেটা আমাদের মায়াকুঞ্জ প্রকল্পের ভিতরে আমরা এস্টাবলিশ করেছি। সেটার অলরেডি কনস্ট্রাকশন কাজ আমরা শুরু করে দিয়েছি। ওকে। ইনশাআল্লাহ হয়তোবা ২০২৮ এর আগে আমরা এটাকে হ্যান্ড ওভার করে দেব। এবং ঢাকা শহরের মানুষের এখন আসলে লেজার প্লেস গুলো এত সংকুচিত হয়ে আসছে, মানুষ আসলে মানে বেড়ানোর কোথাও জায়গা নেই। সো আমরা একটু চাচ্ছি যে একটু ইকো ভাইবটাকে দিয়ে একটা মানুষকে যদি একটু কোয়ালিটি টাইম যদি দেওয়া যায় ফ্যামিলির সাথে। কারণ এন্ড অফ দ্য ডে ফ্যামিলি ইজ দ্য মেইন। তো সেটার প্রেক্ষিতে আসলে ঢাকা শহরের এই সংকীর্ণতা এবং এই ইট পাথরের কংক্রিটের দেয়ালের মাঝে যদি একটু নির্যাসটা পাই, সেটার পার্সপেক্টিভে আমরা ইকো রিসোর্টের প্ল্যানিংটা করেছি। অত্যন্ত সুন্দর একটা এটাতে আমরা শেয়ার বেসিসে যাচ্ছি। আমাদের উই আর অলরেডি ইন সেলিং, আমরা সেলিং এর মধ্যে আছি আমরা এটাতে। এটা ছাড়া আমাদের আরেকটা প্রজেক্ট আমরা খুব এই মাসের মধ্যে ইনশাআল্লাহ হয়তো আমরা লঞ্চ করব বা ঈদের আগে, সেটা হচ্ছে আমাদের কক্সবাজার হিমশরীতে।
হ্যাঁ? এবং দ্যাট ওয়ান ইজ দ্য মানে বুমিং ওয়ান ফ্রম আস এটা আমি বলব ইনশাআল্লাহ। এবং বাংলাদেশের ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে ইট উইল বি এ মাইলস্টোন ইনশাআল্লাহ আই বিলিভ। কারণ আসলে মানুষ এখন দেখেন আজকে আমরা মালয়েশিয়াতে কিংবা মালদ্বীপে হয়তোবা অনেকের জন্য এটা অ্যাফোর্ডেবল হচ্ছে না। আমরা ওইখানে রিসোর্ট এবং ভিলা টাইপের আমরা কিছু প্রজেক্ট করতে যাচ্ছি। যেটাতে আপনি আল্টিমেটলি ওই এলাকাগুলোর মালদ্বীপ, মালয়েশিয়ার, বালির ওই ফিল্ডটা ওই ভাইবটা আপনারা যাতে এখানে পান উইথিন রিজনেবল প্রাইস। সো ইন এ সেন্স আপনি ওখানে ইনভেস্টমেন্টটা আপনার এক সেন্সে আপনার আজীবন জীবনে আপনার মালিকানা থাকছেন। আপনার একটা টাইম শেয়ার প্রফিট আপনি ওখান থেকে পাচ্ছেন। অ্যাজ ওয়েল এজ আপনি আপনার বাৎসরিক কিছু সার্টেন কিছু ডেতে আপনি আপনার কোয়ালিটি লেজার টাইমটাকে স্পেন্ড করতে পারছেন। ফ্যান্টাস্টিক। সো আমাদের এমডি সাহেব আসিফ ইকবাল জি। হি ইজ এ সো ভিশনারি একজন মানুষ। উনি খুব অল্প বয়স এখনো। এবং সেই থেকে উনি উনার কিছু ভিশন এবং উনি কিছু প্ল্যান নিয়ে আর আমরা আসলে বেসিক্যালি চিন্তা করি আমার কেন জানি মনে হয় যে আমরা যেখান থেকে চিন্তাটা ছেড়ে দেই, উনি ওখান থেকে চিন্তাটা স্টার্ট করেন। সো হি হ্যাজ সাম প্ল্যান উনি এটা নিয়ে কাজ করছেন। আর এটা ছাড়া আমাদের আরো কিছু ফ্ল্যাট ডেভেলপমেন্টের কিছু প্রজেক্ট আছে যেগুলি মোস্টলি মোহাম্মদপুর, ধানমন্ডি এই এলাকাতে। আমরা মূলত মিডল ক্লাস এবং আপার মিডল ক্লাসকে নিয়ে আমরা আসলে কাজ করি। কারণ আসলে এটার একটা বিশাল জনগোষ্ঠী বাংলাদেশে আপনি জানেন। তো এখনো বাংলাদেশের ডেনসিটি অনুসারে অ্যা এই বিশাল জনগোষ্ঠীটা, এই ক্লাসের যারা আছে মিডল হুম। ক্লাস, আপার মিডল ক্লাস এদের আবাসন সমস্যাটা এখন একটা তীব্র সমস্যা। ওইটার পার্সপেক্টিভে আমরা এই ডেভেলপমেন্টের কাজটা শুরু করেছি ইনশাআল্লাহ। আমাদের মোস্টলি প্রজেক্টগুলো আছে এখানে। আমরা অলরেডি ৩ টা প্রজেক্ট হ্যান্ড ওভার করেছি আলহামদুলিল্লাহ। এবং আরো কিছু সামনে আমাদের প্রজেক্ট কাজ চলমান আছে। লাস্ট বাট নট লিস্ট আমাদের আরেকটা ইউনিট আছে সেটা হচ্ছে আপনার কনজিউমার টয়লেটরিজ আইটেম। এটা অর্গানিক ল্যাবরেটরিজ নামে আরকি। ওখান থেকে আমাদের ১৭ টা প্রোডাক্ট লাইন নিয়ে আমরা কাজ করছি। মানুষের বিউটিফিকেশন এবং সেফটি সিকিউরিটির ইয়ের জন্য এটা আমরা এখন একটা কাজ করছি এবং আরো কিছু প্রজেক্ট অলরেডি আমাদের অন দ্য ওয়েতে আছে। তো এটা হয়তোবা ইন কোর্স অফ টাইম হয়তোবা সামনে আমরা ইমপ্লিমেন্ট করব ইনশাআল্লাহ। নিজেদের এমপ্লয়িদের সেফটি সিকিউরিটি বা তাদের ফ্যাসিলিটিস এর কেমন? দেখেন এই ইয়াতে যদি বলতে হয় সেটা হচ্ছে দেখেন অ্যা প্রত্যেকটা অর্গানাইজেশনের এমপ্লয়িরা কিন্তু হচ্ছে আপনার নিউক্লিয়াস। রাইট। আমার আসলে এর জন্যই কোয়েশ্চেনটা করা আপনাকে ভাই। আই আন্ডারস্ট্যান্ড। তো বেসিক্যালি আসলে আপনি যদি নিউক্লিয়াসকে কেন্দ্র করি কিন্তু সমস্ত জিনিস কিন্তু আবর্তিত হয়। জি। এখন আল্টিমেটলি এরা যদি সেফটি এবং সিকিউরিটি যদি থাকে এবং এরা যদি পিসফুলি যদি কাজ করতে পারে দেন তাহলে দেখবেন যে আপনি যদি তার ফিউচারটা যদি এখানে যদি এনশিওর করা যায়, ডেফিনিটলি আপনাকে একটা লঙ্গার পিরিয়ডের জন্য যেকোনো অর্গানাইজেশনকে সার্ভিস দিতে হবে, হ্যাঁ? তো সেটার প্রেক্ষিতে উই হ্যাভ সাম প্ল্যান আমরাও কিছু করছি এবং আমাদের এমডি সাহেব এই ব্যাপারে যথেষ্ট করে যে আমাদের এমপ্লয়িদের মধ্যে থেকে যারা এখানে আমরা প্লট বা ফ্ল্যাটের কোনো কিছুতে যাচ্ছি সেখানে আমরা একটা বেশ ভালো আলহামদুলিল্লাহ একটা ডিসকাউন্ট পেয়ে থাকি। আচ্ছা, আচ্ছা। সো এই মানে কর্পোরেট কালচারটা আমরা এক্সারসাইজ করে থাকি। ইনশাআল্লাহ হয়তো এটা নিয়ার ফিউচার হয়তো আমরা এটাকে আরেকটু ব্রডার স্কেলে হয়তোবা সুন্দর করে হয়তোবা করার একটা প্ল্যানিং আছে আমরা। না, আপনি তো আসলে কর্পোরেট এই জগৎটা তো বহুদিন যাবৎ আছেন। তো এইটার পাশাপাশি সামাজিক এবং সংস্কৃতি অঙ্গনে আপনার যে পদচারণা, এইটা কিভাবে হলো আসলে? ইউ নো সেলস এর আসলে ডেফিনিশন তো বিশাল ব্যাপ্তি। হ্যাঁ? তো এটা ব্র্যান্ডিং এবং ইয়াতে। তো সেই সূত্রে আমাকে মিডিয়ার ইয়াতে কাজ করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে হয়তোবা অ্যাডভার্টাইজমেন্টের জন্য স্ক্রিপ্টিং এর কাজ করতে হচ্ছে। সেই সুবাদে হয়তোবা কিছু টিভিসিতে আমাকে পার্টিসিপেট করতে হয়েছে। প্লাস আমার কিছু প্রোডাক্টের কিছু মডিউলের জন্য আমি কিছু ওডিসি, টিভিসি এই টাইপের কিছু করতে ওগুলো স্ক্রিপ্টিং এর কাজগুলো আমি আসলে আল্টিমেটলি করি। জি। প্লাস আমাদের ভিজুয়ালাইজেশন এর জন্য আমাদের যে এখন সোশ্যাল মিডিয়ার যে অ্যাড টেড গুলা এই জিনিসগুলো আল্টিমেটলি দেখি এবং মার্কেটিং পার্সপেক্টিভ এ আপনি একটা জিনিস কি জানেন? এখন মানুষ মনে করেন সেটাকেই মানে যেটাকে চেনে। রাইট। হ্যাঁ? সো বেসিক্যালি এইটার যেহেতু একটা কাজ করছি ওই আঙ্গিকে আমার আসলে মিডিয়ার সাথে একটা সম্পৃক্ততা এবং সেই হিসাবে আমি মিডিয়ার সাথে কাজ করি। অ্যাপার্ট ফ্রম দিস আমি কিছু সোশ্যাল মিডিয়ার সাথে যেরকম আমি আমার স্কুল জীবন থেকে যদি বলি আমি কিশোর ফৌজ করেছি। আমি রোভার স্কাউট করেছি। আমি এনসিসি বিএনসিসি যেটা আমাকে মানে সেটা করেছি কলেজে। সো এই টাইপের যে কিছু সোশ্যাল কিছু মুভমেন্ট প্লাস আমি রেড ক্রসের সাথে আমি সম্পৃক্ত আছি। তো এইটার মুভমেন্ট থেকে আসলে আমি ট্রাই করি মানুষের সাথে আর আসলে আমাদের কাজগুলো তো হচ্ছে মানুষের সাথে ইন্টারেক্ট করা ভাইয়া। মানুষের সাথে মেশা। তো সেই আঙ্গিকে আরকি I love to talk with the people, I love to mix with the people, I love to uh, handle with the people. রিয়েল এস্টেট সেক্টরে তো আমাদের দেশে একটা আসলে নেতিবাচক প্রভাব আছে। মানুষ আসলে যে প্রচারের কথা বললেন ওটা দেখলেই মনে করে যে নেতিবাচক একটা আছে। অনেকগুলো কোম্পানি আসলে এই ধরনের অনেক গ্রাহক আসলে প্রতারিতও হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনাদের কোম্পানি এবং ফুল রিয়েল এস্টেট সেক্টরটা নিয়ে
আপনার কি কোনো এই ধরনের আইডিয়াস আছে বা মানুষকে আস্থার জায়গাটা ফিরিয়ে আনার জন্য কি পদক্ষেপ নিতে পারে? ভাইয়া ইটস এ মিলিয়ন ডলার কোশ্চেন। বর্তমান পার্সপেক্টিভে আপনার এই কোশ্চেনটা হচ্ছে বহুল জিজ্ঞাসিত একটা কোশ্চেন এবং এটা হাজারো মানুষের, লক্ষ মানুষের, কোটি মানুষের যেমন একটা মনের কথা। বেসিক্যালি আপনাকে একটা জিনিস কিন্তু বুঝতে হবে ভাইয়া, সেলস ইজ নট এ অ্যাডভার্টাইজিং, রাইট? হ্যাঁ, আমি এখন এই 19th সেঞ্চুরিতে এসে কিছু আপনার ওই প্রোডাক্টের কিছু ব্রুশিয়ার, 3D কিছু অ্যানিমেটেড দিয়ে একটা ক্লায়েন্টের কাছ থেকে আমি আপনার তার সঞ্চিত টাকাটা নিয়ে নিব। এখন কিন্তু একটু টাফ, ডিফিকাল্ট টু পিপল আর সো লিটল বিট সো অ্যাওয়ার এবং টু সাম এক্সটেন্ট আপনি দেখবেন আমি অনেক ক্লায়েন্টের সাথে মিট করি। তারা আমার চেয়ে বেশ ভালো জানে এবং টু সাম এক্সটেন্ট তাদের কাছ থেকে আমি শিখি। সো এই জিনিসটাকে অপটিমাইজ করতে গেলে আমি বুঝি উভয়ের পার্সপেক্টিভে কিছু করণীয় আছে। যেমন আমি যদি আগে অর্গানাইজেশনের পয়েন্ট অফ ভিউ থেকে বলি, যেমন আজকে দেখেন আজকে যেসব অর্গানাইজেশনগুলো রিয়েল এস্টেটের জায়ান্ট হিসাবে আছেন, তারা কিন্তু একদিন আজকে এই অবস্থায় আসেনি। তো বেসিক্যালি প্রত্যেকটা অর্গানাইজেশন যাদের সাথে আপনারা কাজ করতে যাবেন ক্লায়েন্টে, তাদেরকেও একটা জিনিস বুঝতে হবে যে একটা নির্দিষ্ট টাইম ফ্রেম থাকে। সে ফর আমি যদি একটা ফ্ল্যাটের যদি বুকিং দিই, আমাকে একটা অপটিমাম লেভেল অফ ডিউরেশনটাকে আমাকে কিন্তু হ্যাভ টু বি ওয়াইড। কারণ আপনার দেখা যায় যে এখানে একটা ছাদ থেকে একটা ছাদ ঢালাই করতে তো ২১ দিন সময় লাগে। জি। সো এই যে টাইম ফ্রেমের এবং এই জিনিসগুলোকে আপনি করতে হবে এবং দেখেন ইনস্টলমেন্টের ক্ষেত্রে যেই বুকিংগুলো হয় যেমন আপনার দেখেন আপনার টাকাগুলো যদি রেগুলারাইজ আপনি যদি মনে করেন যে পেমেন্ট যদি করেন, সেক্ষেত্রে দেখবেন কাজের ফ্লোটা ভালো থাকে এবং নির্দিষ্ট সময় আপনি একটা হ্যান্ড ওভার পেয়ে যাচ্ছেন। অ্যাজ ওয়েল অ্যাজ আমি আপনার ক্লায়েন্টের পার্সপেক্টিভ একটা কথা বলব, আপনারা কোনো চটকদারি বিজ্ঞাপনের দিকে আপনারা অ্যাট্রাক্ট হয়েন না। জি। আপনারা জানার চেষ্টা করবেন যে বিহাইন্ড দ্য প্রজেক্ট কারা আছেন, নেপথ্যে কারা? তারা আসলে তাদের সাকসেস স্টোরিটা কি? প্রয়োজনে তাদের সাথে ফেস টু ফেস কথা বলেন। তাদের ভিশনগুলা জানেন যে তারা তাদের প্রজেক্ট নিয়ে তাদের ল্যান্ডের বা প্লেটের যেটাই হোক সেটা নিয়ে তাদের ভিশনটা কি? আর লোকালিটি এবং চটকদার বিজ্ঞাপনে যেমন আমি দেখেন আমরা প্রত্যেকেই কোথাও না কোথাও একটা আঞ্চলিকতার মধ্যে আছি। জি। আজকে দেখেন আপনি যে আমি যদি বলি, আপনার এলাকার একটা বড় ক্ষেতের দাম কি আপনার ৳১.৫ লাখ কাঠা আছে। তো এখানে যারা ভাই বলতেছেন যে ৳১.৫ লাখ কাঠা দিবেন, আপনাকে তো বুঝতে হবে ভাই আমি এটা কোত্থেকে পাবো? তো অ্যাওয়ারনেসটা ক্লায়েন্টের পার্সপেক্টিভে ভীষণ দরকার ভাইয়া। সো ইটস এ উইন-উইন সিচুয়েশন আপনাকে একটু দেখে শুনে বুঝে ইনভেস্ট দিবে। তাহলে আমার মনে হয় এইটার মধ্যে যে রিয়াল এস্টেট এখন যে গ্যাপটা আছে এই গ্যাপটা এবং আমি এখানে একটা জিনিস ভ্যালু এড করি আপনাকে সেটা দেখবেন। বাংলাদেশ ছাড়া আপনি পৃথিবীতে কোনো দেশ আপনি পাবেন না যেখানে প্রাইভেট সেক্টরে রিয়াল এস্টেটরা এতজন মানুষের আপনার আবাসন সমস্যাটা মিটিয়েছে। ইভেন দেন মনে করেন আপনি সরকারি ইয়েতে দুবাইয়ে গিয়ে আছেন। আপনার মিডল ইস্ট বা অন্যান্য কান্ট্রিতে মনে করেন ইউএস বা ইয়েতে আছে। কিন্তু বাংলাদেশের একমাত্র বেসরকারি খাতে রিয়েল এস্টেটরা আমরা অন্তত ৪ কোটি মানুষের আবাসনের সমস্যা আমরা মিটিয়েছি। প্রাইভেট সেক্টরের পাশাপাশি তো আমাদের গভর্নমেন্টেরও তো মনে হয় কিছু দায়বদ্ধতার জায়গা আছে, দায়িত্বের জায়গা আছে। তো আপনি তো আসলে এখানে অনেকদিন যাবৎ আছেন। তো গভর্নমেন্টের কি এরকম কোনো আ সাড়া পাচ্ছেন বা তাদের হেল্পেস জাস্ট আসলে এইটা একটা আনসারটা দিতে গেলে আমি একটু ডিপ্লোমেটিক ওয়েতে দেই। আমি কোন ক্লাসে যাব না। তবে দুঃখ করে একটা জিনিস বলতে হয় কি জানেন? আমরা না বাইলেটারালি অনেক ক্ষেত্রে কিন্তু তাদের কাছ থেকে ওই সাপোর্টটা কিন্তু পাই না। যেমন সাপোজ আমি কোন এলাকার নাম বলব না। একটা সার্টেন এরিয়াতে যদি রাজুক কোনো কিছু করে, সেটা যদি নিচু জমি হয়, ভরাট কালো পানির কোনো জমি হয়, সেটা ঠিক আছে। বাট আমি আপনি করতে গেলে আমাদের ট্যাগ পড়ে যাবে আমরা ভূমিদস্যু। পরিবেশ অধিদপ্তর থেকে পরিবেশ শুধরে। সো এই যে একটা দ্বৈত নীতি, একই জিনিস কিন্তু দ্বৈত নীতি। সো এই জিনিসটাকে যদি সমন্বয় করা যেত, যদিও আমাদের ঊর্ধ্বতন সবাই কাজ করছেন, সরকারের পক্ষ থেকে এই জিনিসটা কাজ করছেন। সো সেনসিটিভলি সবাই যদি এই জিনিসটাকে যদি মিনিমাইজ করতে পারি, আমার মনে হয় রিয়েল এস্টেটে আমরা আরো অনেক মানুষকে সার্ভিস দিতে পারব। না মানে বর্তমানে তো আসলে অনেক টেস্ট চেঞ্জ হয়েছে গ্রাহকের ১৫-২০ বছর আমার মনে হয় হিউজ রেভলিউশন এসছে। প্লাস জেন জি জেনারেশন, এআই চলে এসছে। সব মিলিয়ে আপনাদের রিয়েল এস্টেটের এটার প্রভাবটা কেমন? আসলে দেখেন এখন ডেফিনিটলি ইউ আর অ্যাবসোলিউটলি রাইট। একটা মানুষের টেস্ট অ্যান্ড টেক্সচার একটা রেডিক্যাল একটা চেঞ্জিং ৯০ এর দশকে আমরা যখন মার্কেটিং করতাম রিয়েল এস্টেট সেলস এন্ড মার্কেটিং, তখন দেখেন হাতে গোনা কয়েকটা আপনার ক্যাটেগরি ছিল বা হয়তোবা কিছু সার্টেন কিছু গ্রুপ ছিল যারা হয়তোবা রিয়েল এস্টেটে ইনভেস্ট করতো। এরপর হয়তোবা সমাজের এলিট শ্রেণীর কোনো ডাক্তার, প্রফেসর কিংবা লিমিটেড
লিমিটেড একটা ইয়াতে। বাট এখন এই শতাব্দীতে দেখেন এসে এখন কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মানুষকে অনেক স্টেবল করে দিয়েছে। হ্যাঁ? মানুষের এখন বাইং ক্যাপাবিলিটিটা অনেক বেড়ে গিয়েছে। সো আপনাকে এখন আপনার সেগ্রিগেট করাটা খুব ডিফিকাল্ট। যে হু ইজ ইউর পটেনশিয়াল কাস্টমার, হু ইজ ইউর প্রসপেক্ট কাস্টমার। সো এখন সবার মধ্যে একটা বাইং ক্যাপাবিলিটি চলে আসছে। সো সেই পয়েন্ট অফ ভিউ থেকে এটা আর আপনি যদি ডিজাইন এবং এর ক্ষেত্রে যদি টেস্টের ক্ষেত্রে যদি বলেন, হ্যাঁ, সিউরলি আপনার মানুষের মধ্যে এখন ব্যাপক ইয়ে আসছে। যেমন আগে দেখেন একটা আমি একটা উদাহরণ দেই। একটা বিল্ডিং আগে দেখেন ৬ তলার একটা নরমাল কনসেপ্ট ছিল কি যে আমি ২ ইউনিটের করব, মাঝখান দিয়ে একটা সিঁড়ি থাকবে। জি। কিন্তু এখন দেখেন এখানে মানুষের চাহিদা হচ্ছে যে আমার একটা ভয়েড থাকবে, যে প্রপার সানলাইট ওখানে যাবে। আমার একটা ব্যালকনিতে একটা সুন্দর একটা বারান্দা থাকবে যেখানে আমি আমার ফ্যামিলি নিয়ে কোয়ালিটি টাইম করব। আমার রুফটপ গার্ডেনে একটা গার্ডেনিং থাকবে যেখানে হয়তো আমার বাচ্চাটা খেলাধুলা করবে। একটা ওয়াইফাই কানেক্টিভিটি থাকবে, সিকিউরিটি 24/7 সিকিউরিটি থাকবে। সো অল দিস থিংস আর মানে এখানে দেখেন কিন্তু মানুষের মধ্যে চলে আসছে এবং ৯০ এর দশকে দেখেন আমরা কয়টা বাড়ি পেতাম যেখানে আপনার নিজস্ব একটা বাড়ি হয়তোবা কেউ ইন্টেরিয়র ডেকোরেশন কিন্তু আপনি করাচ্ছেন। এখন কিন্তু মানুষ করাচ্ছেন। তো মানুষের টেস্ট অ্যান্ড টেক্সচার, বাইং অ্যাবিলিটি সবকিছুর একটা চেঞ্জ হয়েছে এবং এইটাকে ব্লেন্ড করে আমরা একটা রিয়েল এস্টেট কাজ করে যাচ্ছি। কর্পোরেটে এত বছর কাজ করার পর মানে আপনার জীবনের সফলতা ব্যর্থতাটাকে কিভাবে ডেফিনিশনটা সেগ্রিগেট করেন? ডেফিনিটলি আসলে মনে করেন প্রত্যেকটা মানুষের মতোই আমার জীবনে অনেক সাকসেস এবং ফেইলিউর গুলো আছে। তো আমি আল্লাহ পাকের কাছে সুবহানাহু ওয়া তাআলার কাছে কৃতজ্ঞ যে আল্লাহ পাক আমাকে এই জীবনটা আমাকে দিয়েছেন। এবং আমি মনে করি আমার সাকসেস গুলো আমাকে হয়তোবা সার্টেন পিরিয়ড এর জন্য অনুপ্রেরণা দেয়। কিন্তু আমার ফেইলিউর গুলো আমাকে সবচেয়ে বেশি কাজে দেয়। অ্যান্ড ফেইলিউর গুলাতে আমি সবসময় দেখি। দেখেন আমি আমার একদম যে আর্লিয়েস্ট স্টেজে যখন আমি ইন্টারভিউতে যেতাম, যেখানে আমাকে ইন্টারভিউতে হয়তো আমার হতো না আমি সিলেক্ট হতাম না। তখন সেখানে আমি দেখতাম হোয়াট ইস মাই ড্রব্যাক? ওখানে আমার লুফল গুলা কোথায়? আমি কোথায় কাজ করা যায়? স্টিল নাও আমি এখনো অনেক সেলসের এবং সেলস মার্কেটিং এ আমি যাদেরকে আপনার এখন ট্রেনিং দেই বা ইয়ে করি, তাদেরকে আমি একটা জিনিসই বলি যে, "ইউ হ্যাভ টু ফাইন্ড আউট ইউর ড্রব্যাক, ইউর লুফল। কোথায় গ্যাপটা আছে? এই সেলসটা কেন হলো না? কেন হলো না দ্যাট ইস নট ইস্যু। কিন্তু কি কারণে হলো না এইটা ফাইন্ড আউট করাটা তোমার জন্য ভীষণ দরকার। কারণ এটা যদি তুমি না জানো, তুমি পরবর্তী সাকসেসটা তুমি ক্যারি করতে পারবে না। রাইট। সো আজকের যে কোনো না হয়তোবা আজকের জন্য না হতে পারে। এটা ভবিষ্যতের জন্য যে না হবে তা কিন্তু না। রাইট। জি। ভাইয়া অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে একদম ছোট্ট করে জানতে চাই। আপনার কাছে মানে কি মনে হয় মানে একজন মানুষের সফলতা হওয়ার পিছনে কি গুণ থাকলে আসলে বিশেষ করে সেলসম্যানের ক্ষেত্রে কি গুণ থাকলে সে সফল হতে পারবে? আমি খুব সংক্ষেপে যদি বলি এটাতে জাস্ট আপনার ৩ টা জিনিস থাকতেই হবে। প্রথমত হচ্ছে গিয়ে মহান আল্লাহ পাকের উপরে আপনাকে অগাধ বিশ্বাস থাকবে। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আপনার পিতামাতা এবং গুরুজনদের প্রতি আপনার বিশাল একটা শ্রদ্ধা রাখতে হবে। শ্রদ্ধা থাকলেই, ভালোবাসা থাকলেই সেটা আপনি দ্বিগুণমুখে ফেরত পাবেন। থার্ড, লাস্ট বাট নট লিস্ট, ইউ হ্যাভ টু বি এ গুড হিউম্যান বিং। আপনাকে একজন ভালো মানুষ হতে হবে। আপনি সেলসম্যান হন আর মার্কেটিং হন, যাই হন, আপনাকে সর্বপ্রথম একজন ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হলে আল্লাহ পাকের বরকত এবং নেয়ামত ২ টাই আপনার সাথে থাকবে। ধন্যবাদ ভাই। আপনাকে মানে অনেক ব্যস্ততার মাঝে এসছেন। আমাদেরকে সময় দিয়েছেন। আ আমরা হয়তোবা আবারও কোনো পর্বে আপনার সাথে কথা বলব। আজ এ পর্যন্তই বিদায় নিতে হচ্ছে। ইনশাআল্লাহ ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী এপিসোডে। ভালো থাকুন, সুস্থ থাকুন, জিটিভির সাথেই থাকুন।